Hello everyone, this is the third and final lecture on chapter 26 Motion in the Universe. আমরা লাস্ট ক্লাসে কয়টা ছোট দুইটা টপিক রেখে দিয়েছিলাম মানডের জন্য যেন এটা কভার করা যায়, which were comets and gravitational field strength. সো তাহলে আমরা আজকে ফার্স্টে এই দুইটা জিনিস নিয়ে কভার করব যে ডিসকাশনটা। সো ফার্স্টে আমরা স্টুডেন্ট বুক থেকে কমেট অ্যাকচুয়ালি কী জিনিস, দেন কমেটের অরবিট দেখতে কেমন হয় ওই ব্যাপারগুলি দেখব। দেন টিপিক্যাল কয়টা মার্ক স্কিমের পয়েন্ট আছে যে কমেট রিলেটেড যে কোয়েশ্চেনটা আসে ওইটার আমি অ্যান্সারগুলো নোটের মধ্যে লিখে দিব। অলরাইট, সো ফার্স্টে আমরা স্টুডেন্ট বুক থেকে দেখে আসি হোয়াট ইজ আ কমেট, তার অরবিট দেখতে কেমন অ্যান্ড অল দ্য ডিটেলস। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, কমেটস আর লার্জ রক লাইক পিসেস অফ আইস দ্যাট অরবিট দ্য সান। তো তাহলে কমেট কি জিনিস? কমেট হলো অ্যাকচুয়ালি ব্লকস অফ আইস অ্যান্ড ডাস্ট পার্টিকেল বেসিক্যালি, যে কি করে সানের অ্যাবাউটে অরবিট করে। এখন সে সানের অ্যাবাউটে অরবিট করে ভালো কথা, কিন্তু তাহলে তাকে প্ল্যানেট কেন বলি না? সে প্ল্যানেট না, এটার আরেকটা রিজন হলো যে সে কি করে, তার অরবিটটা খুবই ইলিপ্টিক্যাল। ওকে, they have very elliptical, that is very elongated orbits, which at times take them very close to the sun, and at other times they travel close to the very edge of our solar system. মানে কেমন, এই যে দেখো মাঝে মাঝে দেখো সানের কত কাছে চলে আসছে, অ্যান্ড মাঝে মাঝে সান থেকে দে গো ভেরি ভেরি ফার অ্যাওয়ে। এটা যদি আমরা অ্যাকচুয়ালি প্ল্যানেট সহ এটার মধ্যে আঁকি তাহলে পরে বোঝা যাবে যে ইট ইজ সামথিং লাইক দিস, যে মাঝে মাঝে সে মার্কারি থেকেও কাছে চলে আসে, মাঝে মাঝে সে নেপচুনের থেকেও দূরে সরে যায়, এরকম হয়। ঠিক আছে, সো এত বেশি ইলিপ্টিক্যাল। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, সামটাইমস ইট ইজ ভেরি ভেরি ক্লোজ টু দ্য সান অ্যান্ড সামটাইমস ইট ইজ অলমোস্ট অ্যাট দ্য আউটার রিচ অফ আওয়ার সোলার সিস্টেম। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি এখানে কিন্তু আমাদের প্ল্যানেটের সাথে কমেটের কোলাইড করার একটা সার্টেন রিস্ক থাকে, এগুলো থাকে। অ্যান্ড মিটিওরস অ্যান্ড মিটিওরয়েডস এইসব ব্যাপারগুলো আগে তোমাদের ও লেভেলসের সিলেবাসে অল্প একটু ছিল, এখন কেন নতুন সিলেবাসে বাদ দিছে আই ডোন্ট নো, বাট ওগুলিও কিন্তু কি করে যে আমাদের আর্থের মধ্যে কতগুলি ক্রেটার দেখো না, দেন মুনের উপরে কতগুলি ক্রেটার আছে, ঠিক আছে, যে বলে না যে চাঁদের কলঙ্ক, তেমন টাইপের। দেন অন্যান্য অনেকগুলো প্ল্যানেটে দেখবে এরকম মিটিওর শাওয়ার হয়, যে অনেক রকস অ্যান্ড স্টোনস এসে ওসব প্ল্যানেটের বডিতে হিট করে আর সারফেসে হিট করে, তখন ওখানে একটা ডিপ্রেশন ক্রিয়েট হয়, যে একটা গাতা হয়ে যায় বেসিক্যালি। ওকে, সো এখন কমেটসের ব্যাপারটা হলো এরকম, কি কমেট হলো লার্জ পিসেস অফ আইস, যেটা অনেক বড় একটা ইলিপ্টিক্যাল অরবিটে সানের অ্যাবাউটে অরবিট করে, অ্যান্ড মাঝে মাঝে সে বেশি সানের কাছে চলে আসে, মাঝে মাঝে অনেক বেশি দূরে সরে যায়। এই যে কমেটস, সরি, কমেটস আর মোস্ট ইজিলি সিন ওয়েন দে আর ভেরি ক্লোজ টু দ্য সান। যখন সানের অনেক কাছে আসে তখন আমরা ইজিলি তাদেরকে দেখতে পাই। এই যে ভেরি ইলিপ্টিক্যাল অরবিট অফ কমেট, এই ডায়াগ্রামটা, এই স্পেসিফিক ডায়াগ্রামটা, এই যে এইটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এইটা তোমাদের শিখতে হবেই হবে। অ্যান্ড এক্স্যাক্টলি এই কয়টা জিনিস যেটা আমি ব্র্যাকেটে কাভার করে দিতেছি, যে একটা হলো ভেরি ইলিপ্টিক্যাল অরবিট অফ কমেট, then comet moves slowest here, comet moves fastest here। এই কয়টা ওয়ার্ড আর এই কয়টা টেক্সটও তোমার কি করা লাগবে, ডায়াগ্রামের মধ্যে অ্যাড করতেই হবে। অ্যান্ড আরেকটা জিনিস, দ্য টেইল অফ দ্য কমেট অলওয়েজ পয়েন্টস অ্যাওয়ে ফ্রম দ্য সান। সো তাহলে কমেট দেখলে পর আমরা বুঝতে পারবো যে এই যে এটা হলো এই কমেটের টেইলটা এইদিকে পয়েন্ট করতেছে, সো সান হলো এইদিকে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, কমেটের এরকম টেইল কেন ক্রিয়েট হয়, বিকজ কমেট তো আইস দিয়ে বানানো না, তো তাহলে সানের যখন নাকি কাছে আসবে তখন কি হবে, সানের হিটের জন্য আইসগুলো মেল্ট হয়ে যায়, ভ্যাপোরাইজ হয়ে যায় বেসিক্যালি। সো তাহলে ভ্যাপোরাইজ হয়ে গেলে ওগুলা কি গ্যাসে কনভার্ট হয়ে যায়, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স তাদেরকে কি করে, কমেট থেকে আলাদা হইতে দেয় না। সো ওই ভ্যাপোরাইজড আইসগুলা কি করতে থাকে, ওয়াটার ভেপারগুলি এরকম কমেটের সাথে মুভ করতে থাকে, অ্যান্ড সিন্স দে আর ইন মোশন, যে সানের থেকে হিটটা পেয়ে ভেপারগুলি কি করতে চাবে, অ্যাওয়ে ফ্রম দ্য হিট সোর্স এরকম সরে যেতে চাবে না।
সো তাহলে এর জন্য দ্য টেইল অফ কমেটস অলওয়েজ পয়েন্ট অ্যাওয়ে ফ্রম দ্য সান। এই যে দ্য স্পিড অফ আ কমেট ভ্যারিজ ইনরমাসলি, বড় সড়ো একটা চেঞ্জ আসে। এই স্পিড রিলেটেডই কোশ্চেনটা আসে, যেটা আমি তোমাদের নোটের মধ্যে একটু পরে লিখে দিব। কি হয়, দে ট্রাভেল অ্যাট দেয়ার ফাস্টেস্ট ওয়েন দে আর ভেরি ক্লোজ টু দ্য সান। যে সানের যখন খুব কাছে আসে তখন স্পিডের ভ্যালু থাকে অনেক বেশি, যখন নাকি সানের থেকে অনেক দূরে সরে যায় স্পিডের ভ্যালু হয়ে যায় অনেক কম। এই যে এই জিনিসটা, কমেট মুভ স্লোয়েস্ট হিয়ার, যখন নাকি অনেক দূরে সরে যায় ভ্যালোসিটি খুবই কম, যখন অনেক কাছে আসে ভ্যালোসিটি অনেক বেশি। রিজনটা কি, ওই জিনিসগুলাই এখন আমি ফার্স্টে তোমাদেরকে নোটের মধ্যে লিখে দিব। বাট বিফোর দ্যাট এখানের মধ্যে এক্সটেনশন ওয়ার্কে কি বলতেছে খেয়াল করি। Although you will not be asked this in your exam about the tails of comets, it is interesting to know that close to the sun, some of the comet's frozen gases evaporate to become gases again, forming a long tail that shines in the sunlight. These tails can be millions of kilometers in length. Perhaps the most famous comet is Halley's comet, যেটা কি করে, which visits our solar system every 76 years. It was last visible from Earth in 1986. So তাহলে 1986 প্লাস 76 করলে পরে কত হয়, এখানে 2 দেন 8 প্লাস 8 এখানের মধ্যে, তো তাহলে 2062-তে বেসিক্যালি আমরা নেক্সট টাইম কি করতে পারবো, ইন দ্য ইয়ার 2062 we can hope to see the Halley's comet again. অলরাইট, যে আমরা লাস্ট দেখছিলাম 1986-এ, সো তাহলে এভরি 76 ইয়ার্স পর পর দেখা যায়। সো তাহলে 2062-তে আমরা নেক্সট টাইম যদি আমরা বেঁচে থাকি ইনশাল্লাহ, সো তাহলে তখন আমরা এই হেইলিস কমেটটা দেখতে পাবো। অলরাইট, আচ্ছা, সো ফার্স্টে আমরা কমেটের এই ব্যাপারটা নোটপ্যাডের মধ্যে লিখে ফেলি। কমেটস, কোয়েশ্চেনটা কি, why and how does the how does the speed of comets change during its orbit? এটা একটা ভেরি কমন কোয়েশ্চেন। আমরা এখানে আমরা ডায়াগ্রামটা একটা প্যাটার্ন ড্র করে দেই, যে তোমরা অ্যাকচুয়ালি এক্সাম পেপারে কেমন ডায়াগ্রাম ড্র করবো এটা দেখাই দিচ্ছি। সো দিস ইজ আ সার্টেন এক্সাম্পল অফ আ অরবিট অফ কমেট। কমেট এখানে, কমেট এখানে, এখানে হলো সবচেয়ে কাছে। সো moves the fastest when closest to the sun, moves the slowest when farthest from the sun. তো রিজনটা কি, ওই ব্যাপারগুলো আমরা লিখবো। অলরাইট, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। এটা দুইটা টার্মে অ্যান্সার করা যায়, ইন টার্মস অফ ফোর্সেস। ফোর্স দিয়ে কিভাবে এক্সপ্লেন করা যায়, লেটস সি। ফোর্স দিয়ে এক্সপ্লেন করা যায় ইন দিস ওয়ে, যে কি বলা যায়, যখন নাকি কমেটটা খুব কাছে আসে সানের, তখন কি সান আর কমেটের ডিস্টেন্স অনেক কমে যায় না? সো তাহলে ডিস্টেন্স যদি কমে যায় তো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে, বেশি হবে নাকি কম হবে? অফকোর্স বেশি হবে। সো তাহলে তখন গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে বেশি। সো গ্র্যাভিটেশনাল ফোর্স যত বেশি কাজ করবে তো তাহলে অ্যাসেলারেশন তত বেশি হবে। তো যত বেশি অ্যাসেলারেশন হবে স্পিড তত বেশি হবে, তাই না? সো তাহলে যত কাছে
তত ডিস্টেন্স কম মানে ফোর্স বেশি মানে অ্যাসেলারেশন বেশি, তো তাহলে স্পিড বেশি। অ্যান্ড যত দূরে তত ফোর্স কম মানে অ্যাসেলারেশন কম মানে স্পিড কম। তো এই ব্যাপারটা। তো তাহলে এখানে যদি আমরা ব্যাপারটা লিখে ফেলি যে when the comet is closer to the sun, the gravitational force is greater, তো তাহলে কি হবে? So the comet accelerates at a greater rate. At a greater rate. The greater the acceleration, তত কি হবে? The more is the velocity, the higher is the velocity basically. এখন when it is further away, কে ফার্দার অ্যাওয়ে? কমেটটা। কার থেকে? সান থেকে। সো তাহলে when it is further away from the sun, তখন কি বলা যায়? The gravitational force decreases সো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স যদি কমে যায় তো তাহলে অ্যাসেলারেশন কি করবে? সো অ্যাসেলারেশনও কমে যাবে, অ্যাসেলারেশন যদি কমে যায় তো তাহলে ভেলোসিটি কি হবে? কম হবে। দাস ভেলোসিটি ইজ লোয়ার। এখন ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকমভাবে এক্সপ্লেন করা যায় যে যখন নাকি সানের থেকে দূরে সরে যাচ্ছে তখন কি মুভ করতেছে এইদিকে, কিন্তু ফোর্স কাজ করতেছে এইদিকে। সো তাহলে মুভমেন্টের অপোজিট ডিরেকশনে না, সো তাহলে আস্তে আস্তে সে ডিসিলারেট করবে আর স্পিড কমে যাবে। এন্ড যখন নাকি কি করবে, ঘুরে সানের কাছে আসতে নিবে, তখন ফোর্সটাও এইদিকে, যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা টুয়ার্ডস দ্য সান, মুভমেন্টটাও টুয়ার্ডস দ্য সান। সো তখন ভেলোসিটি আর আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশন সেম হলে কি হবে? ভেলোসিটি আরও বেড়ে যাবে, অ্যাসেলারেশন হবে। এই ব্যাপারটা হয় আসলে, ঠিক আছে? তো এখন এই জিনিসটা, এটা কি ইন টার্মস অফ ফোর্সেস। এখন এটা এনার্জির টার্মেও অ্যান্সার করা যায়। কিভাবে? ওই জিনিসটা লিখে নিই। ইন টার্মস অফ এনার্জি, এটা আরও বেশি ইজি, কিন্তু এনার্জির টার্মে মাঝে মাঝে অ্যান্সার তারা নেয় না, তারা বলেই দেয় যে ফোর্সের টার্মে এক্সপ্লেন করো। সো তাহলে দোনোটাই জেনে রাখা ভালো। এখন ব্যাপারটা দেখো, টোটাল এনার্জি তো ফিক্সড থাকবে আমাদের অলওয়েজ, তাই না? সো এখন কমেটটা যখন নাকি কাছে আসবে তখন কি হবে? সানের থেকে কমেটের ডিস্টেন্সটা কম, সো তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কি হবে? কম হবে। অ্যান্ড তাহলে কাইনেটিক এনার্জিটা কি? বেশি। যে যখন নাকি কাছে আসে তখন কি হবে? জিপি লেস কে ই মোর। তাহলে কাইনেটিক এনার্জি বেশি, জিপি কম, তো কাইনেটিক এনার্জি বেশি মানে ভেলোসিটি বেশি। আর যখন নাকি দূরে যাবে তখন কি ডিস্টেন্স বেশি আর হাইট বেশি, সো তাহলে জিপি মোর। সো তাহলে জিপি যদি বেশি হয় সো তাহলে কে কমবে? কাইনেটিক এনার্জি উইল বি লেস। অ্যান্ড কাইনেটিক এনার্জি কম মানে কি? ভেলোসিটি কম। তো এই এক্সপ্লেনেশনটাই আমরা এখানের মধ্যে লিখব, যে কাজটা কি, when the comet is closer to the sun,
closer to the sun, the kinetic energy is greatest, তাই না? যখন কাছে থাকবে তখন কি কাইনেটিক এনার্জি হলো গ্রেটেস্ট অ্যান্ড জিপি হলো লোয়েস্ট, অ্যান্ড জিপিই ইজ লোয়েস্ট। সো কাছে থাকলে ভেলোসিটি হবে সবচেয়ে বেশি, সো ইট মুভস অ্যাট হাইয়েস্ট স্পিড। এরকম সেম কথাটা দূরে থাকলে সময় বলা যাবে উল্টা কথা। কি জিনিস? when it is farther away from the sun, farther away from the sun কি হবে? the gp increases and k decreases, তাহলে কি হবে? so it moves at a slower rate, so it moves at a slower rate, ঠিক আছে? সো এরকম এনার্জির টার্মে অ্যান্ড ফোর্সের টার্মে দুইটা টার্মে আমরা শিখে নিলাম যে কমেটের ভেলোসিটি কেন সানের কাছে থাকলে বেশি অ্যান্ড সান থেকে দূরে গেলে কমে যায়। আচ্ছা, and now the another topic that we have left out in the previous lecture, gravitational field strength। এই ব্যাপারটা কি? এটা কিন্তু আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ব্যাপারটা কিন্তু আমরা আগে পড়ে আসছি, যেটা কি জি বলতাম আমরা, যে 9.81 তো না, তোমরা পড়ছো 10, আমরা 10 পড়ছি না, যে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত পড়ছি? অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ acceleration due to gravity is 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? আমরা এই জিনিসটা পড়ছি না, যে acceleration due to gravity হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ এইটাও ভ্যালু 10, সেম ওই জি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু এখানে ব্যাপারটা একটু আমাদের এমনভাবে বুঝতে হবে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স পার ইউনিট ম্যাস, মানে প্রতি 1 কেজি ম্যাসের উপর কতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করা হয়। তো তাহলে ব্যাপারটা হলো এরকম, যে মনে করো যে আমার ওয়েট হলো 680 নিউটন, ওকে? সো মাই ওয়েট ইজ 680 নিউটন। তো তার মানে কি? তার মানে হলো যে টোটাল আমার উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স কত কাজ করে? 680 নিউটন। আর আমার ম্যাস হলো 68 কেজি, ওকে? সো তাহলে মাই ম্যাস ইজ 68 কেজি অ্যান্ড মাই ওয়েট ইজ 680 নিউটন। তো তাহলে আমার টোটাল ম্যাস হলো 68 অ্যান্ড আমার ওয়েটের ভ্যালু কত? 680। তো তাহলে 68 কেজির উপরে কতটুকু ফোর্স কাজ করে? 680 নিউটন। তো তাহলে 1 কেজি ম্যাসের উপরে কতটুকু ফোর্স কাজ করতেছে? 680 ডিভাইডেড বাই 68 উইচ ইজ 10 নিউটন। তো তাহলে 1 কেজি ম্যাসের উপরে যতটুকু ফোর্স এক্সার্ট হয় ওই ফোর্সটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। এটা কার জন্য বের করছি? গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ আর্থ, মানে আর্থ তার সারফেসের উপরে আর সারফেসের কাছাকাছি যত ম্যাস আছে তাদের কি করে, ফর এভরি 1 কেজি ম্যাস তারা 10 নিউটন ফোর্স এক্সার্ট করে, ওকে? সো তাহলে ব্যাপারটা হলো এরকম, যে কাজটা কি, দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ অন আর্থ ইজ অ্যাপ্রক্সিমেটলি 10 নিউটন পার কেজি, কিন্তু মুনেরটা কত? 1.6 নিউটন পার কেজি। তো তার মানে কি, আমি মুনে গেলে ম্যাস সেম থাকবে, কিন্তু আমার ওয়েটের ভ্যালুটা কি হবে? কমে যাবে, যে আমার উপরে ফোর্সটা কম কাজ করবে বেসিক্যালি। তা এখন এই গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা কিসের উপর ডিপেন্ড করে? এই দুইটা জিনিস একটু আমাদের ইম্পর্টেন্ট, এটা নোট ডাউন করে নিতে হবে। তোমরা এই দুইটা জিনিস
কপিতে লিখে ফেলবা, আমি এখানে বুঝাই দিচ্ছি। সো ব্যাপারটা কি, সরি, সো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি হচ্ছে, দ্য লার্জার দ্য ম্যাস অফ আ প্ল্যানেট, ম্যাস যত বেশি হবে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ তত বেশি, এটা তো বুঝাই যায়, বিকজ ম্যাস যত বেশি হবে তত কি হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি, তো ফোর্স বেশি হলে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথও বেশি হবে। সো এটা একটা ব্যাপার যে ম্যাস যত বেশি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ তত বেশি। সো এই জিনিসটা লিখে রাখতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস, দ্য লার্জার দ্য রেডিয়াস অফ আ প্ল্যানেট, দ্য স্মলার ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অ্যাট ইটস সারফেস। সো রেডিয়াস যত বড় হবে, ব্যাপারটা দেখো, এইটা একটা প্ল্যানেট, সেম ম্যাসের আরেকটা প্ল্যানেট যার নাকি ডায়ামিটারটা বড়, ওকে। সো ম্যাস সেম, জাস্ট একটার রেডিয়াস বেশি একটার রেডিয়াস ছোট। সো তাহলে ফর দ্য সেম ম্যাস আমি এই প্ল্যানেটের উপরে আছে একবার, এই প্ল্যানেটের উপরে আছে একবার। সো তাহলে কোন প্ল্যানেটের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি কাজ করবে, এখানে ম্যাস সেম, সো তাহলে ডিস্টেন্সটা কার বেশি দেখো তো, এই প্ল্যানেটের জন্য ডিস্টেন্সটা বেশি না, রেডিয়াসটা হাইয়ার। তো ডিস্টেন্স বেশি হলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি হয়, বেশি হয় নাকি কম হয়, ডিস্টেন্স যদি বেশি থাকে গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু কিন্তু কম হয়, তাই না। সো উই নো কি জিনিস, যে ইফ দ্য ডিস্টেন্স ইজ লার্জার দেন তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু কম, তো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু কম হলে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথও কি হবে, কম হবে। সো তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো এরকম যে the strength of gravity on planet and moon is called its gravitational field strength and given by the symbol small g, যেটা আমরা বললাম। different planets have different masses and different radii হলো রেডিয়াসের প্লুরাল আর কি, রেডিয়াস। both of these will affect the gravitational field strength। কিভাবে, ম্যাস যত বেশি হবে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ তত বেশি, রেডিয়াস যত বড় হবে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ভ্যালু তত কমে যাবে, বিকজ রেডিয়াস বেশি মানে সেন্টার অফ দ্য প্ল্যানেট থেকে তার সারফেসের ডিস্টেন্সটা বড়, অলরাইট, সেন্টার অফ দ্য প্ল্যানেটের থেকে তার সারফেসের ডিস্টেন্সটা বড়, তো এর জন্য ফোর্সের ভ্যালুটা কি হবে, কমে যাবে। সো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটাও কম। আই হোপ দ্যাট ইজ মোর অর লেস ক্লিয়ার যে অ্যাকচুয়ালি এটা কেন হয়, অলরাইট। সো তাহলে এই জিনিসটা আমরা দেখে নিলাম। এখন এখানের জন্য আমাদের আবার সেম যে ডায়ামিটার কম্পেয়ার্ড উইথ আর্থ। সো তাহলে আর্থের ডায়ামিটারটাকে স্ট্যান্ডার্ড ধরে, আর্থের ম্যাসটাকে স্ট্যান্ডার্ড ধরে সব কিছু কম্পেয়ার করা হয়েছে। আর্থের ডায়ামিটার অ্যাকচুয়ালি কত, আর্থের ডায়ামিটার হলো অ্যাকচুয়ালি 12,800 কিলোমিটার। তো 12,800 কিলোমিটারকে 12,800 কিলোমিটার দিয়ে ডিভাইড দিছে, দেন এটার ডায়ামিটার হলো 6,800 কিলোমিটার, 6,400। সো তাহলে এই 6,400কে 12,800 দিয়ে ডিভাইড দিলে কত পাবো, 0.5। সো তাহলে মার্সের ডায়ামিটার হলো আর্থের তুলনায় অর্ধেক। দেন জুপিটারেরটা 11 আসছে, মানে কি জুপিটারের ডায়ামিটার হলো আর্থের রেসপেক্টে 11 টাইমস বড়। দেন ইউরেনাসেরটা 4, মানে কি দ্য ডায়ামিটার অফ দ্য প্ল্যানেট ইউরেনাস ইজ 4 টাইমস গ্রেটার দ্যান দ্যাট অফ আর্থ। দেন মার্কারিরটা 0.4, মানে কি মার্কারির ডায়ামিটার হলো আর্থের রেসপেক্টে 0.4 টাইমস, মানে কি 40 টাইমস দ্য ডায়ামিটার অফ আর্থ, মানে কি আর্থের থেকে তার ডায়ামিটারটা ছোট আর কি, এটা বুঝাইতেছে। দেন আর্থের অ্যাকচুয়াল ম্যাস অ্যাপ্রক্সিমেটলি 6 × 10⁻24 কেজি। সো তাহলে আর্থের ম্যাস হলো এইটা। তো এখন আর্থের রেসপেক্টে বাকিগুলার ম্যাস দিছে, সো 320 জুপিটারের ভ্যালু দেওয়া, মানে কি জুপিটার আর্থের রেসপেক্টে 320 টাইমস হেভিয়ার। আর্থের যত না ম্যাস, জুপিটারের ম্যাস এর থেকে 320 টাইমস মোর। সো তাহলে এইভাবে করে কম্প্যারিজনগুলি করা হয়। দেন ইউরেনাসেরটা 15 দেওয়া, মানে কি ইউরেনাস ইজ 15 টাইমস ম্যাসিভ দেন আর্থ। দেন
ভেনাসের জন্য 0.38 দেওয়া, মানে কি ভেনাস ইজ 0.38 টাইমস হেভিয়ার দেন আর্থ, মানে কি ভেনাস হলো আর্থের থেকে হালকা। দেন মার্স 0.10 টাইমস, তো তার মানে কি মার্সও আর্থের থেকে হালকা, তেমন টাইপের। অ্যান্ড এইগুলোর গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ আর্থের জন্য, আর্থের তো ভ্যালু 10, দেন বাকিগুলোর ভ্যালু 4, 23, 9, 9, 11 এরকম ভ্যালুগুলি দেওয়া। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, অন দ্য মুন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ইজ অনলি 1/6 অফ দ্যাট অফ আর্থ, যে আর্থে হলো 10, মুনে হলো 10-এর 1/6, মানে এরকম 10 ইন্টু 1/6, সো 1.6-এর মতো। দিস মিনস দ্যাট অন দ্য মুন ইউ উইল ওয়ে 6 টাইমস লেস, যে তোমার 6 গুণ ম্যাস কম কি বলে ওয়েট কম থাকবে, ম্যাস তো সেম, ওয়েট কম থাকবে। ইফ হাউএভার ইউ ভিজিটেড জুপিটার ইউ উড ওয়ে অলমোস্ট 2.5 টাইমস মোর, যে তুমি 2.5 টাইমস তোমার ওয়েট বেড়ে যাবে। সো তাহলে যারা নাকি নিজেদের ম্যাস বা নিজেদের ওয়েট কমায় বলতে চাও, তারা এরকম ম্যাসিভ প্ল্যানেটগুলোতে ট্রাভেল করো না, ওখানে গেলে পরে তোমাদের নিজেদেরকে অনেক মোটা মনে হবে আর কি, বিকজ কি পাবা, ম্যাসের ওয়েটের ভ্যালু অনেক বেশি পাবে। এর জন্য এখানে সার্কাজম করে মেয়ে মানুষ ড্র করা হয়েছে, দেখছো যে ওয়েট একটু বেশি আসছে দেখে কিরকম একটা গ্রাম্পি একটা লুক দিছে, আমার ওয়েট এত বেড়ে গেছে, এরকম ডাইট করতে হবে, এমন টাইপের ব্যাপার, বুঝছো? আচ্ছা, সো তাহলে এইটা হলো মেইন আমাদের লেকচারটা। একটা ইম্পর্টেন্ট জিনিস জাস্ট আমরা এই কোয়েশ্চেনের জন্য আমি সেট করে দেই, যে ব্যাপারটা হলো এরকম, যে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। কি জিনিস? মনে করো দিস ইজ আর্থ, অ্যান্ড আর্থের অ্যাবাউটে একটা স্যাটেলাইট অরবিট করতেছে। এখন স্যাটেলাইটটা আর্থের সারফেস থেকে 400 কিলোমিটার উপরে। তা এখন তোমাকে বলা হইলো যে ভি ইজ ইকুয়াল টু 2πr/t, এটা না ফর্মুলা ভেলোসিটি বের করার জন্য, আর অরবিটাল স্পিড বের করার জন্য। সো তাহলে অরবিটাল স্পিডের ভ্যালু বের করার সময় তুমি যে রেডিয়াসটা নিবা, রেডিয়াসটা কোন ভ্যালুটা নিবা? রেডিয়াসটা কিন্তু অ্যাকচুয়ালি নিতে হবে অরবিটাল রেডিয়াস। সো অরবিটাল রেডিয়াসটা কি হয়? সেন্টার অফ দ্য আর্থ থেকে স্যাটেলাইট পর্যন্ত। অলরাইট, অনেকজনই খুব বাজে একটা ভুল করে। কি ভুল করে? তারা এই 400 কিলোমিটারটাকে রেডিয়াস ভেবে নেয়, কিন্তু দিস ইজ ভেরি ভেরি রং। এই জিনিসটাই তারা চায় যে তুমি এই ভুলটা করো, কিন্তু এইটা তোমার করা যাবে না। এখানের মধ্যে তারা ওয়ার্ড এক্সাম্পলে এই জিনিসটা সুন্দর মতো করে দিছে, দেখো। ক্যালকুলেট দ্য স্পিড অফ আ স্যাটেলাইট দ্যাট ইজ অরবিটিং 200 কিলোমিটার অ্যাবাভ দ্য আর্থ সারফেস। আর্থের সারফেস থেকে 200 কিলোমিটার। সো এটা কি অরবিটাল রেডিয়াসের ভ্যালুটা? নো, এটা তো আর্থের সারফেস থেকে এতটুকু দূরে, কিন্তু আমাদের রেডিয়াসটা কোনটা? সেন্টার অফ দ্য আর্থ থেকে স্যাটেলাইট পর্যন্ত। সো তাহলে দিস ইজ দ্য অরবিটাল রেডিয়াস। অলরাইট, সো তাহলে অরবিটাল রেডিয়াস বের করার জন্য কি করতে হবে? আর্থের সারফেস থেকে যতটুকু দূরে ওইটা প্লাস আর্থের রেডিয়াস, এই জিনিসটা প্লাস করা লাগবে আর কি, যে বেসিক্যালি দিস ইজ আর্থ, আর্থের সারফেস থেকে এইচ হাইট উপরে, অ্যান্ড আর্থের রেডিয়াস হলো আর সাবস্ক্রিপ্ট ই। সো অরবিটাল রেডিয়াসটা কি হবে? অরবিটাল রেডিয়াস উইল বি ইকুয়াল টু আর্থের রেডিয়াস প্লাস আর্থের সারফেস থেকে যতটুকু উপরে আছে ওই হাইটটা। এই যে রেডিয়াস অফ অরবিটটা দেখো কি করলো, রেডিয়াস অফ অরবিট ইজ ইকুয়াল টু 200 প্লাস 6400, দ্যাট ইজ, এটা হলো রেডিয়াস অফ আর্থ, এটা হলো হাইট অ্যাবভ দ্য সারফেস অফ দ্য আর্থ। সো তাহলে অরবিটাল রেডিয়াসটা কি হবে, আর রেডিয়াস অফ দ্য অরবিট কি হবে? আর্থের রেডিয়াস প্লাস আর্থের সারফেস থেকে যতটুকু হাইট উপরে আছে। সো এই ব্যাপারটা, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য থিং অ্যাকচুয়ালি এই জিনিসটা তোমাদের বুঝে ফেলা উচিত হোপফুলি।
সো তাহলে এইগুলা ব্যাপারে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। একটা জিনিস এখানে মধ্যে জাস্ট বলে দেই, এক্সটেনশন ওয়ার্কে কি বলতেছে। দ্য অরবিটাল পিরিয়ড অফ আ কমিউনিকেশন স্যাটেলাইট অ্যান্ড মোস্ট ওয়েদার স্যাটেলাইট ইজ 24 hour and it always remains the same part above the surface of the earth. এদেরকে কি বলা হয়? দে আর কল্ড জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও মানে হলো আর্থ, স্টেশনারি মানে হলো যে মুভ করে না, মানে আর্থের রেসপেক্টে তারা কি স্টেশনারি, যে আর্থ নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে যত রেটে রোটেট করে স্যাটেলাইটগুলো আর্থের অ্যাবাউটে সেম রেটে রোটেট করে। সো তাহলে তাদেরকে কি মনে হয়? মনে হয় যে তারা মনে হয় সবসময় একই পজিশনে আছে। এই ব্যাপারগুলো আমরা ডিটেইলে, যে এক্সটেনশন ওয়ার্কের এইগুলো তো আসলে আমাদের পরীক্ষাতে আসবে না, বাট এই জিনিসগুলো আমরা ডিটেইলে অন্য এক্সট্রা ক্লাসগুলোতে কাভার করব। অলরাইট, সো এখন এই যে এখানের মধ্যে ডিস্টেন্সগুলা কিলোমিটার থেকে মিটারে কিভাবে নিছে, মাল্টিপ্লাই বাই 1000, এইসব ব্যাপারগুলো বলতেছে। এগুলো একদম ইজি জিনিস, এই কনভার্সনগুলি অ্যাকচুয়ালি তোমাদের পারতে হবে। সো এই এক্সাম্পলগুলো তোমরা দেখবা। অ্যান্ড দ্যাট ইজ ইট ফর চ্যাপ্টার 26। সো চ্যাপ্টার 26 এখানে শেষ। উই উইল বি স্টার্টিং স্টেলার এভলিউশন। দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং চ্যাপ্টার, যে স্টার কিভাবে ফর্ম করে, একটা সাইকেল থেকে আরেকটা সাইকেলে কিভাবে যায়, তার লাইফ সাইকেলে কেমন কি চেঞ্জ আসে, সুপারনোভা কিভাবে হয়, ব্ল্যাক হোল কিভাবে ক্রিয়েট হয়, নিউট্রন স্টার কিভাবে ক্রিয়েট হয়, এই সবগুলা জিনিসই আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়ব। সো এই চ্যাপ্টারটা বেসিক্যালি একটা গল্পের মতো। ফার্স্টে তোমরা আমার জাস্ট গল্পটা ফলো করে যাবা, অ্যাট দ্য এন্ড এভরিথিং উইল ক্লিক টুগেদার অ্যান্ড সব কিছু সেন্স মেক করার পর তোমাদেরকে একটা পিডিএফ দিয়ে দিব, দ্যাট উইল বি এনাফ, যে ওখানের মধ্যে সব ডিটেইলে আছে। আমি যে গল্পটা বলবো ওইটাই জাস্ট মনে করো আমি একটা গল্পের বই লিখছি ছোটোখাটো এমন টাইপের। সো ওইটা পড়লে পরে এভরিথিং উইল বি ক্রিস্টাল ক্লিয়ার। সো দ্য মোস্ট ইন্টারেস্টিং চ্যাপ্টার ইজ হিয়ার, দ্যাট উইল বি ফ্রম নেক্সট লেকচার। ওকে, সো দিস উইল বি ইট ফর টুডেস লেকচার। আল্লাহ হাফেজ।